আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিপুল সংখ্যক জামিন দেওয়ায় 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। আগামী নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক জোট। কাঁদিয়ে এবং নিজেও কেঁদে শ্যামনগর থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে রাজু হোটেল ও চমক কসমেটিক্স দুটি দোকানে 19,500 টাকা জরিমানা। জাতীয় সংসদ নির্বাচন সুস্থ না হলে বাতিলের দাবি উঠানোকে জামাতের তালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুর্লভ খনিজ চুক্তি সই করলেন তাকাইসি ও ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। 3 দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি আফগান ও পাকিস্তান। প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। আর্জেন্টিনার যাত্রীতে 2026 বিশ্বকাপ খেলতে চান মেসি। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। ব্যাখ্যা চাওয়া হাইকোর্ট বিচার বিভাগের 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন। এর আগে গত 23 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে 800 মামলায় জামিন দিয়েছেন। একটি বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে আগামী নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হবার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট। বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোটের পক্ষ থেকে মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে জোটের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার পুনরুদ্ধার, টেকসই জনবান্ধব সংস্কার, বিবর্তনমূলক কালো আইন বাতিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দেবে বলে জানিয়েছেন। মানববন্ধনে গ্রিন পার্টির সভাপতি রাজু আহমেদ খান বলেন, আমরা চাই উপদেষ্টারা একটি সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেবে। জনগণের কাঙ্ক্ষিত নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন সুস্থ না হলে বাতিলের দাবি উঠানোকে জামাতের তালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। জামাতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের ভেস্তের কথা না বলাই ভালো, রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো, সাহস থাকলে নির্বাচনে আসুন। তিনি আরও বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না। নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় মন্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে।
এটি আজ সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1290 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1250 কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে 1140 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1155 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। কাঁদিয়ে এবং নিজেও কেঁদে শ্যামনগর উপজেলা থেকে বিদায় নিলেন শ্যামনগর নির্বাহী অফিসার রনি খাতুন। কাঁদিয়ে ও কেঁদে শ্যামনগর ছাড়লেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন। বিএনপির দুপক্ষের ইট বৃষ্টির মধ্যে দৌড়ে ভাইরাল বনে দেওয়া ইউনো মোসাম্মদ রনি খাতুন চোখের পানিতে বিদায় নিয়েছেন। নতুন ইউনো দেদারুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করে সোমবার দুপুর 12:30টার দিকে তিনি শ্যামনগর ছাড়েন। এ সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সহ শ্যামনগর চৌরাস্তা ও শ্যামনগর কালীগঞ্জ সীমানায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্ব হস্তান্তর করে রনি খাতুন শ্যামনগর ছাড়ার কথা থাকলেও তেমনটি হয়নি, বরং দায়িত্ব হস্তান্তরের পর অফিসের বাইরে আসতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ রাজনীতিবিদরা তাকে ঘিরে ধরে বিদায়ী শুভেচ্ছা জানাতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত অনেক মানুষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন। এমনকি সাধারণ কয়েকজন নারী ক্রন্দনরত অবস্থায় তাকে জড়িয়ে ধরে বিদায়ী শুভেচ্ছা জানাতে থাকেন। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও। এদিকে কালীগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে রাজু হোটেল ও চমক কসমেটিক্স দুটি দোকানে 19,500 টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত থাকছে কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চুর পাঠানো রিপোর্টে। সাতক্ষীরার কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটরিং টিম আজ 27 অক্টোবর সোমবার বেলা 1টায় কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রয় ও মজুত করার অভিযোগ ও অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আলোকে 43 ধারায় নাজিমগঞ্জ বাজারের রাজু হোটেল মালিক শেখ রফিকুল ইসলামকে 10,000 টাকা ও নাজিমগঞ্জ বাজারে অবস্থিত সালাউদ্দিন মালিকাধীন চমক কসমেটিক্সে নকল ক্রিম, পাউডার, টুথপেস্ট, নকল কসমেটিক সামগ্রী বিক্রয়ের অভিযোগে 9,500 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 37 ধারা ভঙ্গ অপরাধে তাদের বিরুদ্ধে 43 ধারায় উক্ত জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মহিবুল্লাহ ও উপজেলা হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুস সোবান। এ বিষয়ে নাজিমগঞ্জ বাজারে সকলকে সচেতন করতে ভোক্তা অধিকার আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। এদিকে সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের হারোদ্দা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ভোমরা থেকে আসাদুল হকের পাঠানো রিপোর্টে। সাতক্ষীরা সদর উপজেলার 6 নম্বর ভোমরা ইউনিয়নের হারোদ্দা 22 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক সদস্য গোলাম মোস্তফা। অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আবু সেলিম সাজু। অভিভাবক সমাবেশের বিষয়বস্তু ছিল উপবৃত্তি তথ্য সংশোধন, 1 ডিসেম্বর হতে বার্ষিক পরীক্ষার জন্য অব্যাহতিকরণ, বিদ্যালয়ে মাসে 2 দিনের বেশি অনুপস্থিত থাকলে উপবৃত্তি কর্তন, 2030 সালের মধ্যে
স্মার্ট বিদ্যালয়, স্মার্ট গার্ডিয়ান, স্মার্ট শিক্ষার্থী, অবহতিকরণ। ভোমরা থেকে আসাদুল হক, রেডিও নলতা। এদিকে আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্টে। আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকাল 10টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফয়সাল আহমেদ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল অদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হিদায়তুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশির হুদা তুহিন, উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজি আবু দাউদ ঢালি, কাদাকাটি ইউপি প্রশাসক সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, শিক্ষক আনিসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মুস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় মাদক, অনলাইন জুয়া রোধ, জবেদ হত্যা মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানো, ব্রিজের উপরে দোকান বসানো, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর জাকির চেয়ারম্যান কর্তৃক হত্যা মামলার অবস্থা, বৈধ অস্ত্রধারীদের অস্ত্রের অবস্থান সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো আরও একটি রিপোর্টে। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সোমবার শ্যামনগর উপজেলায় লিডার্স কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয়ে জেডএসপি প্রকল্পের আওতায় শিক্ষক রণজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে লবণ সহিষ্ণু ধান বীজের ভূমিকা, উৎপাদন কৌশল সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন লিডার্সের হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, প্রকল্পের টিম লিডার রশিদ মন্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, প্রকল্প সমন্বয়ক জয়দেব জর্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধান বীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। ফিরে আসছি সংবাদ বিরতির পরেই, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি রেডিও নলতার সংবাদে। আঙ্গা সাতক্ষীরা রাস্তা খুব খারাপ অবস্থা। আমাকে সাতক্ষীরায় জলবদ্ধ থাকে, ধান চাষ করতে পারি না। এখন আমরা শেঙ্গা চাষ করে আমাকে লাভবান আছে। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। There are only two genders, male and female. Hello, Madison Square Garden. It's a reverse. It's gone through the defense. লিটনের বলটা খুবই ভালো বল হয়েছে। আমার কাছে মনে হয়নি যে খুব ইজিলি আউট। স্থানীয় দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর শুনুন প্রতিদিন দুপুর 2:30 মিনিটে, বিকাল 4:30 মিনিটে ও রাত 8:30 মিনিটে, শুধুমাত্র রেডিও নলতা 99.2 FM ও প্রতিদিন বিকাল 4:30 মিনিটের সংবাদ সরাসরি দেখতে ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/radionalta। এই মুহূর্তে আপনি কি মাঠে কাজ করছেন? তাহলে একটু শুনুন, আপনার জীবনের চেয়ে কোনো কাজ বড় নয়। আকাশে যদি মেঘ জমে, বজ্রের শব্দ শোনা যায় কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাত দেখা দেয়, তখন দয়া করে কাজ বন্ধ করুন। ভাবছেন কি করবেন? তাহলে শুনুন, খোলা মাঠ বা উঁচু জায়গা ত্যাগ করুন। বড় গাছের নিচে দাঁড়াবেন না। হাতে থাকা কোদাল, কাস্তে বা যে কোনো ধাতব জিনিস মাটিতে রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিন। পুকুর, নদী বা জলাশয়ের আশেপাশে থাকবেন না। মোবাইল ফোন বন্ধ রাখুন এবং তার ব্যবহার থেকে দূরে থাকুন। যদি ঘরে যেতে না পারেন, নিচু হয়ে মাটিতে বসে থাকুন, তবে শুয়ে যাবেন না। আপনি আমি কেন সতর্ক থাকব? প্রতি বছর আমাদের দেশে শত শত মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন। একটু সতর্ক হলে আপনিও বাঁচাতে পারেন নিজের জীবন এবং আপনার প্রিয়জনের জীবন। স্মরণ রাখুন, বজ্রপাত দেখলেই কাজ বন্ধ করুন, নিরাপদ আশ্রয়ে চলে যান। জীবন সবার আগে। আপনার জীবন আমাদের অমূল্য সম্পদ। সতর্ক হন, সুস্থ থাকুন।
জনসচেতনতায় রেডিও নলতা 99.2 FM। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির ওপারেই। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। এবার গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পেতে জাপানের সাথে চুক্তি করল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফর হয়েছে কৌশলগত সমঝোতা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে $550 বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র, বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে হয় সমঝোতা। দ্বিপাক্ষিক বাণিজ্যে সমঝোতা আনতে একমত হন ট্রাম্প ও তাকাইচি। জাপানের ওপর 15% শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতার স্বাক্ষর করেন ট্রাম্প ও তাকাইচি। অন্যদিকে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। ক্যাটাগরি 5-এর রূপ নিয়ে ধেয়ে যাচ্ছে জ্যামাইকার দিকে। 3 দেশে এরই মধ্যে 7 জনের প্রাণহানি হয়েছে। জ্যামাইকা ও হাইতিতে 3 জন করে এবং ডমিনিকান রিপাবলিকে 1 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 175 মাইল বেগে বইছে বাতাস। প্রাণহানি এড়াতে ব্যাপক পূর্ব প্রস্তুতি নিয়েছে জ্যামাইকা। দেশ জুড়ে জারি হয়েছে সতর্কবার্তা। এছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। অন্যদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় 3 দিনের দীর্ঘ বৈঠক শেষ হলেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। আলোচনা শেষ হলেও 2 দেশের মধ্যে মূল বিষয়টি এখনও অধরা। বৈঠকের ঘনিষ্ঠ সূত্র বলছে অধিকাংশ বিষয় 2 পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেওয়া 165 রানের জবাবে 149 রানে থামে টাইগারদের ইনিংস। এতে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে 59 রানের উদ্বোধনী জুটি ভাঙে রিশাদের বলে ব্যক্তিগত 34 রানে আথানেস ফেরেন। 33 রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরের জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। 82 রানে 3 উইকেট পড়লেও বাকি ইনিংস আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে লিওনেল মেসিকে কি দেখা যাবে আরেকটি বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। 2022 বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবল দুনিয়া অপেক্ষা করছে আরেকবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন কি এই মহাতারকা। এবার সেই জল্পনার নিজের মুখে বললেন মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 বিশ্বকাপে খেলার আগ্রহের কথা জানালেন এই তারকা। তবে আগের মতোই সত্য একটাই, সব কিছু নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিপুল
সংখ্যক জামিন দেওয়ায় 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। আগামী নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক জোট। কাঁদিয়ে ও নিজেও কেঁদে শ্যামনগর উপজেলা থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার রানী খাতুন। কালীগঞ্জের নাজিবগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে রাজু হোটেল ও চমক কসমেটিক্স দুটি দোকানে 19,500 টাকা জরিমানা। জাতীয় সংসদ নির্বাচন সুস্থ না হলে বাতিলের দাবি উঠানোকে জামাতের তালবাহানা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুর্লভ খনিজ চুক্তি সই করলেন তাকাইসি ও ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। 3 দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান। প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। আর্জেন্টিনা জার্সিতে 2026 বিশ্বকাপে খেলতে চান মেসি। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।